বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে প্যারেড গ্রাউন্ডে হবে আন্তর্জাতিক কুচকাওয়াজ, অংশ নেবে ৮ দেশ। আগামী বছরই রাজধানীতে চালু হচ্ছে মেট্রো রেল, ৭২ ভাগ কাজ শেষ, দিন রাত ব্যস্ত কর্মীরা। সরকারের স্বার্থেই খালেদার বিদেশে চিকিৎসা দরকার, মত ফখরুলের দ্বিমত করছেন কাদের। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১২২৮ টাকা, কমেছে জ্বালানি এলপিজির দামও। ক্যারিয়ারে ৮০০ গোলের অনন্য উচ্চতায় রোনালদো, আর্সেনালকে হারালো ম্যান ইউনাইটেড। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কুচকাওয়াজ। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে ভারত, নেপাল, ভুটান, মেক্সিকো সহ ৭টি দেশের সেনাবাহিনী। সারা দেশের মানুষকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় বছরব্যাপী পালনের জন্য সরকারি পর্যায়ে ৫০টি কর্মসূচি হাতে নেওয়া হয় গত আগস্টে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালনের মাহেন্দ্রক্ষণের দ্বার প্রান্তে বাংলাদেশ। বিজয়ের মাসের সব আয়োজন থাকছে ঐতিহাসিক ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে। এদিনের গৌরবগাঁথা স্মরণে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মেক্সিকো সহ ৭টি দেশের কন্টিনজেন্ট আসবে আন্তর্জাতিক কুচকাওয়াজে যোগ দিতে, যা হবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ। সুবর্ণ জয়ন্তী উদযাপন সম্পর্কিত যে মন্ত্রিসভা কমিটি আছে, সেই মন্ত্রিসভা কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ৫০টি কর্মসূচি বাস্তবায়ন করছে। ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মেক্সিকো সহ ৭টি দেশ থেকে আমরা বিভিন্ন কন্টিনজেন্ট আসছেন, যারা আমরা জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হবে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মহাবিজয়ের মহানায়ক নামে ২ দিনের কর্মসূচি শুরু হবে মহান বিজয় দিবসে, যা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বিজয়ের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর অবদান, মুক্তিযোদ্ধাদের অবদান, অর্থাৎ সবকিছু মিলে সেভাবে একটি সাজানো হয়েছে একটা সাংস্কৃতিক আয়োজন হবে। দক্ষিণ প্লাজার প্রোগ্রামে আমরা এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু তথ্য আছে তাতে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে আসবেন এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি থাকবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন এবং অন্যান্য অতিথিরা থাকবেন। এই আয়োজনের শুরুতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে শপথ বাক্য পাঠ করাবেন, যা জাতীয় গণমাধ্যমগুলো থেকে সরাসরি সম্প্রচারিত হবে। রাজধানীতে নির্ধারিত এই ২টি কর্মসূচির সফল বাস্তবায়নের সব প্রস্তুতি চলছে জোরে সোরে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও রাখা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে হচ্ছে দুদিনের অনুষ্ঠান মহাবিজয়ের মহানায়ক। ১৬ ও ১৭ ডিসেম্বরের এই আয়োজনে অংশ নিচ্ছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর এই অনুষ্ঠানের নিরাপত্তার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। ১৬ই ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে। এর প্রথমেই হবে শপথ পাঠ। ১৭ই ডিসেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে আমন্ত্রিত অতিথি দেশ বিদেশের ৩,০০০ বিশিষ্টজন। যোগ দেবেন ৬ দেশের প্রতিনিধি, আর এর মূল ভাগে থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের মহামান্য রাষ্ট্রপতি এখানে অংশ নেবেন। তো এই পুরো প্রোগ্রামটাকে যাতে করে সুন্দর করে সাজানো, একই সঙ্গে বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং সেই সঙ্গে আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি। এই আয়োজনে অংশগ্রহণকারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর এর প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের ট্রাফিক ব্যবস্থা কি হবে, আমাদের নিরাপত্তার জন্য কি কি চ্যালেঞ্জ হতে পারে, সবগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আলাপের পরে আমরা যার যা করণীয় সেগুলো আমরা ভাগ করে দিয়েছি।
স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করেই হবে এই আয়োজন, আর অংশকারীদের জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক। পার্টিসিপেট করবে তারা যেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের শিশুরাই সোনার মানুষ হয়ে গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলা। যুদ্ধ জয় করে দেশ পাওয়া জাতির নতুন প্রজন্ম পথ হারবে না কখনোই। স্বাধীনতার 50 বছরে লাল সবুজের উৎসবে আসা শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ও প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। লাল সবুজের উৎসবের দ্বিতীয় দিন ছিল শিশুদের জন্য। মুক্তিযুদ্ধের গল্প দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে ষড়ঋতুর বাংলার বৈচিত্র্য ফুটিয়ে তোলে গ্যান্ডারিয়া কিশোলয়। পহেলা বৈশাখের বর্ষবরণ এখন সারা বিশ্বের ঐতিহ্য, তার আবহে বর্ণিল পুরো মঞ্চ। এর আগে বিশেষ অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, 50 বছর পর আজকে শিশুরাই বাংলাদেশের বিজয়ের শতবর্ষ উদযাপন করবে, এগিয়ে যাবে জয় বাংলা স্লোগানে। শিশুরা আছেন, সবাইকে আমার কিন্তু অনুরোধ, তোমরাই আমাদের ভবিষ্যৎ। আজকে যদি আমরা স্বাধীনতা যদি না পাইতাম, তাহলে আমরা আজকে কেউই আমরা ব্যবসায়ী বলি না, আমাদের সরকারি কর্মকর্তা বলি বা আমরা আমাদের পেশাজীবী বলি, কেউই আমরা যে জায়গায় আছি আমরা কেউ কিন্তু এই জায়গায় আসতে পারতাম না। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, আজকের শিশুর আগামীর দায়িত্ব নিতে নতুন করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার। নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হওয়ার পরামর্শ তার। তোমাদের দিয়েই বাংলাদেশটা এগিয়ে যাবে, সোনার বাংলা হবে, কারণ তোমরাই হবে বঙ্গবন্ধুর সোনার মানুষ। সোনার বাংলা গড়বার সোনার মানুষ। বড় হও, সোনার বাংলার সোনার মানুষ হয়ে সোনার বাংলা গড়ে তোলো। হাতির ছেলে এমপি থিয়েটারে এই আয়োজন চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। নারীদের নিয়ে বিশেষ আয়োজন থাকছে বৃহস্পতিবার সন্ধ্যায়। আমাদের প্রধান পৃষ্ঠপোষক বেক্সিমকোর পক্ষ থেকে শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর মাত্র 1 বছর পরেই রাজধানীতে চলবে দেশের প্রথম বিদ্যুতায়িত ট্রেন মেট্রো রেল। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন কর্মীরা। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে মেট্রো রেলের কাজ 72 ভাগের বেশি শেষ হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে রেল। এই অংশের 90 ভাগ কাজ শেষ হয়েছে। এখন স্টেশনগুলোর প্রবেশ ও বহির্গমনের কাঠামো তৈরির কাজ চলছে। এছাড়াও নিয়মিত উত্তরা থেকে পল্লবী স্টেশন পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক চলাচল হচ্ছে। 4 থেকে 5 মাস পর মেট্রো রেলের বৈদ্যুতিক সংযোগ সহ যোগাযোগ ব্যবস্থা ও স্টেশনগুলোতে ট্রেনগুলো ঠিকমতো থামছে কিনা সেটি পরীক্ষা করা হবে। 6 মাসে পরীক্ষা শেষে আনুষ্ঠানিক যাত্রী পরিবহনে প্রস্তুত হবে মেট্রো রেল। এর মাধ্যমে প্রতি ঘন্টায় যাতায়াত করতে পারবে প্রায় 60,000 যাত্রী। 2024 সালের আগে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোটা মেট্রো রেল চলবে। এই প্রকল্পের সার্বিক ব্যয় 22,000 কোটি টাকা। 2012 সালের 18 ডিসেম্বর প্রকল্পটি ইকনেকে অনুমোদন পায়। সরকারের নিজ স্বার্থেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে তার কিছু হলে দায় সরকারের উপরে বর্তাবে বলেও হুঁশিয়ারি তার। তবে ওবায়দুল কাদেরের মত, বিএনপি আইন আদালতের পরোয়া করে না বলেই এই ইস্যুতে সরকারকে দুষছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। সবখানেই বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসায় সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করে আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার মৌলিক অধিকার, তবে সরকার তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে। এই যে এত মানুষের, কোটি কোটি মানুষের এই যে অভিশাপ আপনারা নিচ্ছেন, এবং সেই অভিশাপ আপনাদেরকে নিঃসন্দেহে অভিশপ্ত করবে। আমি শুধু বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো এই সরকারের জন্য দরকার। কারণ আল্লাহ না করুক তার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। এই অভিযোগের জবাব দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপি দেশের আইন আদালতের পরোয়া করে না, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রশ্নে সরকারকে দায়ী করছে। বিএনপি মহাসচিব বলেছেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকারই একমাত্র বাধা। সরকার যদি অবৈধই হয়,
তবে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কোন মুখে? শারীরিক নানা সমস্যার পাশাপাশি লিভার সিরোসিসে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নেয়ার দাবি করে আসছেন দলটির নেতারা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহক পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। এবার 12 কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসক সহ 1313 টাকা থেকে কমিয়ে 1228 টাকা করা হয়েছে। এতে প্রতি 12 কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হয়েছে 85 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। কমানো হয়েছে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির দামও। প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম 57 টাকা 24 পয়সা। এদিকে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানি উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকায় থাকছে। এর আগে নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 54 টাকা বাড়িয়ে 1313 টাকা করা হয়েছিল। রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1228 টাকায় সমন্বয় করা হয়েছে। সাভারের আমিনবাজারে 2011 সালের শবে বরাতে 6 ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় 13 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহানের আদালত এই রায় দেন। রায়ে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেলেন বাকি আসামিদের সবাই। 2011 সালের 17 জুলাই শবে বরাতে আমিনবাজারের বরদেশি গ্রামের কেবলাচরে ঘুরতে যান 7 বন্ধু। ডাকাত সন্দেহে তাদের মধ্যে 6 জনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে আহত আল আমিন সহ নিহতের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক। তদন্তে ডাকাতির মামলাটি মিথ্যা প্রমাণিত হয় এবং 6 ছাত্রকে হত্যার অভিযোগে পুলিশ বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করে। 2013 সালে 60 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। 10 বছর পর বৃহস্পতিবার সকালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহানের আদালত মামলার রায় ঘোষণা করেন। এতে 13 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন ও মারা যাওয়ায় 3 জনকে অব্যাহতি ও বাকিদের খালাস দেওয়া হয়। যেহেতু এই মামলায় 92 জন সাক্ষীর মধ্যে 55 জন সাক্ষী গ্রহণ করা হয়েছে, এই 14 জন অনসিস্টিভার করেছিল। এই সব পর্যালোচনা করে মাননীয় আদালত সুন্দর সুচিন্তিতভাবে এই রায়টা দিয়েছে। খালাসও দিয়েছে 25 জন আর সাজা দিয়েছে 32 জনের। রায়ের পর আসামি পক্ষের আইনজীবীরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান। আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে গেলে আমরা সর্বোচ্চ বেনিফিট পাবো এবং আশা করি উচ্চ আদালতে গেলে এই নিম্ন আদালতের রায় টিকবে না, আমরা খালাস পাবো। রায়ের পর আসামিদের সাজা নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বজনরা। আমি বিচার করে নাই, কেউ আমার ছেলে ডাকাত করে নির্মমভাবে হত্যা করছে। আমি এত বছর কষ্ট পাইছি, ভবিষ্যতে যতদিন বাইসে থাকবি কষ্ট পাইবো, এরপর আমার বলার কিছু নাই। এদিকে রায়ের কপি বিশ্লেষণ করে খালাস 25 জনের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন চাঁদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে গালিমখার বাগ এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন। এ সময় 2টি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। হামলায় মাথা, পিঠ, হাঁটু ও গোড়ালিতে গুরুতর আঘাত পান মাহতাব। এ সময় তার সাথে থাকা ভাগ্নে শাহাদাত গুরুতর আহত হন। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ শাহপরানের যোগদান স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান, তাই নেত্রকোনায় যোগদানের কার্যক্রম স্থগিত করে বৃহস্পতিবার আদেশ জারি করা হয়। মামলার বিষয়ে আইন ও বিচার বিভাগ অবগত ছিল না, শাহপরান নিজেও তা জানাননি। পরে তা নজরে এলে নেওয়া হয় এই সিদ্ধান্ত। 13তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2019-এর মাধ্যমে মোহাম্মদ শাহপরান সহকারী জজ পদে নিয়োগ পান।
পার্বত্য শান্তি চুক্তির 2 যুগ পূর্তিতে এর অগ্রগতি নিয়ে হিসেব নিকেশে বসেছে চুক্তি সম্পাদনকারী দুই পক্ষ। সরকার চুক্তি নিয়ে সন্তোষের কথা জানালেও অন্য পক্ষ তাতে সন্তুষ্ট নয়। পাহাড়ে অস্ত্র আর চাঁদাবাজিকে ঘিরে প্রতি বছর রক্তের ধারা বইলেও অবকাঠামো উন্নয়ন হয়েছে, গতিশীল হয়েছে সামগ্রিক অর্থনীতি। পাহাড়ের কোল ঘেঁষে চলছে আঁকাবাঁকা পিচঢালা রাস্তা, সেই রাস্তা ধরে চলছে পর্যটক, নানা ব্যবসায়িক কর্মকাণ্ড, হচ্ছে নানামুখী বিনিয়োগ। 3 পার্বত্য জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডের এই ইতিবাচক চিত্র তৈরি হয়েছে মূলত শান্তি চুক্তির পর, আর একে ঘিরে বদলে গেছে এখানে বসবাসকারীদের জীবনযাত্রা। যোগাযোগের রাস্তাঘাটের বেশ উন্নতি হয়েছে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে বেশ উন্নতি হয়েছে। রাস্তাঘাট কিন্তু এখন তো মোটামুটি স্বাভাবিক, যে সেনাবাহিনী নিজে এসিবিরা কাজ করছে। শুধু সড়ক যোগাযোগ নয়, প্রত্যন্ত এলাকায় গড়ে উঠেছে নতুন হাটবাজার, স্কুল, কলকারখানা সহ বিভিন্ন সামাজিক অবকাঠামো। এই উন্নয়ন জীবন ব্যবস্থাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা। আমি তো খুব গর্ব করে বলবো যে পার্বত্য শান্তি চুক্তির ফলে এই পার্বত্য এরিয়াতে যে উন্নয়নের যে সুবাতাস বয়ে যাচ্ছে, এইটা পার্বত্য চুক্তির আগে তো কখনো কল্পনাও করা যেত না। সরকারি হিসাবে চুক্তির 72টি ধারার 48টি বাস্তবায়িত হয়েছে, বাকি 24টির মধ্যে আংশিক বাস্তবায়িত হয়েছে 15টি, চলমান রয়েছে 9টি। যদিও চুক্তির অন্য পক্ষ জনসংহতি সমিতির দাবি এই বাস্তবায়নে আছে শুভঙ্করের ফাঁকি। যেমন পার্বত্য মন্ত্রণালয়কে কিন্তু সব সাবজেক্ট এখনো দেওয়া হয়নি, অপরদিকে জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদকে অথর্ব করে রাখা হয়েছে। যদি আজকে এই পার্বত্য শান্তি চুক্তি না হতো, পাহাড়ে অনেক ধরনের হানাহানি অনেক বেশি থাকতো। পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন অঞ্চলগুলোতে সেখানে উন্নয়নের একটা ধারাবাহিকতা বজায় আছে। চুক্তির 2 যুগে এসে পাহাড়ে বসবাসকারীদের প্রত্যাশা প্রকৃত শান্তি আসবে এই সুন্দর জনপদে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরিচয় দিতেন পুলিশের সহকারী কমিশনার হিসাবে। মাদক ব্যবসায়ীদের থানায় না নিয়ে অর্থ আদায়ে নিতেন নিজ চেম্বারে। ফ্ল্যাট জমি বিরোধ মীমাংসার নামেও করেছেন অর্থ আত্মসাৎ। পুলিশ পরিচয়ে ফ্রিজ, মোবাইল, মোটরসাইকেল নেন বিনা পয়সায়। সম্প্রতি রাজ আল আবিরকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে তিনি পেশাদার প্রতারক। ভিজিটিং কার্ডে লেখা সহকারী কমিশনার হিসেবে কর্মরত ঢাকা মহানগর পুলিশের সঙ্গে রাখেন পিস্তলও। রাজ আল আবির এ পরিচয়ে দাপিয়ে বেড়ান কাফরুল এলাকা। সম্প্রতি প্রতারণার মামলায় আবিরকে গ্রেপ্তার করে বিএনপির গোয়েন্দা ওয়ারি বিভাগ। তারপরই বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই পূর্ব শেওড়াপাড়ার বাসিন্দাদের। 25,000 টাকার মোবাইল দেওয়ার কথা বলে নিয়েছে টাকা, কিন্তু টাকা আজও পাইনি। অনেকদিন যাবত ঘুরাইতেছি, আমি এখন বিপদের সম্মুখীন আছি। মোটরসাইকেল বিক্রি করার কথা আমার কাছে 1,10,000 টাকা নেয়, এখন মোটরসাইকেলও দেয় না, টাকাও দেয় না। গোয়েন্দারা বলছেন 2 থেকে 3 বছর আগে নিজেকে সহকারী কমিশনারের পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড বানান আবির। পিস্তলের মতো দেখতে মেটালিক লাইটার রাখেন কাভারে। এটি দিয়েই ভয় দেখাতেন মাদক ব্যবসায়ীদের, আদায় করতেন টাকা। অ্যাজ এ টিম হিসেবে সাদা পোশাকে পুলিশ অভিযান পরিচালনা করে, কোনো ব্যক্তিগতভাবে 1-2 কখনো অভিযান পরিচালনা করে না। আরেকটা হলো আমাদের লং আর্মস ব্যবহার করা হয় এই সকল ক্ষেত্রে, কাজে এগুলো একটু সচেতনতার বিষয় আছে। পুলিশ পরিচয়ে সম্পর্ক তৈরি করে আপত্তিকর ছবি তুলে প্রতারণার অভিযোগ আছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে এক নারীকে ঢাকায় এনে শেওড়াপাড়ার বাসায় আটকে শারীরিক সম্পর্কের অভিযোগে নারী নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে খুলশী থানায়। সে বিভিন্ন জায়গায় এই পরিচয় দিয়ে বিয়েও করেছে, এবং সেই বিয়ে করে প্রতারণার মাধ্যমে আসলে ওই যে কোর্ট ম্যারেজের নাম করে আসলে এটাও একটা প্রতারণা, সেখানে গার্জেনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারণা থেকে বাঁচতে পুলিশ পরিচয় দিলেই কাউকে অর্থ না দিয়ে যাচাইয়ের পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে 2 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার ভোর 4টার দিকে চর মুক্তারপুর এলাকায় 4তলা ভবনের 2য় তলার একটি ফ্ল্যাটে রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওই সময় ওই ফ্ল্যাটের বাসিন্দা কাউসার ও তার স্ত্রী শান্তা ও তাদের 2 শিশু সন্তান দগ্ধ হন। এছাড়াও দগ্ধ হয় পাশের ফ্ল্যাটের আরেক শিশু। পরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইয়াসিন ও নহর। দগ্ধ 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় বাড়ছে শীতের তীব্রতা, ফলে ধান কাটাও মারায় দেরি হচ্ছে। শীতের কারণে সবচেয়ে দুর্ভোগে ছিন্নমূল মানুষ। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, শীতের ফলে সাধারণ মানুষের কি ধরনের দুর্ভোগ পরিলক্ষিত করছেন এবং সেক্ষেত্রে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে আসলে কি ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? আসলে আপনাকে যদি আমি শীতের কথা বলি, আপনি জানবেন যে আজকে কিন্তু আমরা গত কয়েকদিন দেখেছি যে ভোর রাত থেকে সকাল 9টা-10টা পর্যন্ত ঘন কুয়াশায় আর চাদরে ঢাকা থাকলেও আজকে কিন্তু আমরা কুয়াশা তেমনভাবে দেখিনি, হালকা কুয়াশা আমরা লক্ষ্য করেছি, কিন্তু শীতের তীব্রতা কিন্তু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিভিন্ন যানবাহন যাতায়াত করছে, বিভিন্ন মানুষজন যাচ্ছে, তারা কিন্তু শীত বস্ত্র পরে বেরোচ্ছেন এবং মানে যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু এই শীতে আকস্মিক এই শীতে কিন্তু মানে যদি আমি আমাকে বলতে চাই যে চলতি মৌসুমে রূপা আমন ধান কাটামারাই চলছে, এই ধান কাটামারাই কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে শীতের কারণে। যেমন ধরেন সকালবেলা যখন তারা মাঠে যাচ্ছেন, ঘন কুয়াশার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা কিন্তু ধানের গোড়া দেখতে পাচ্ছেন না এবং ধান কাটার কিন্তু অনেকটা বিলম্বিত হচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে এই শীত যদি এবং কুয়াশা যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী যে বোরো মৌসুম আসছে তার যে বীজতলা, এটাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। ইতিমধ্যে কিন্তু জমিতে বীজ ফেলানো শুরু হয়েছে এবং বীজ একই হয়েছে, কিন্তু যদি ঘন কুয়াশা একসাথে যদি 7 থেকে 10 দিন দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কিন্তু এই বীজতলাটি নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে কৃষকরা আরেকটা ক্ষতির মুখে পড়তে পারে। আর আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চাই যে আপনি জানেন যে নওগাঁ এলাকায় কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী, অর্থাৎ আদিবাসী একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বসবাস করেন। তারা কিন্তু অধিকাংশই অতি দরিদ্র সীমার নিচে বসবাস করেন। এখন পর্যন্ত সরকারি পর্যায়ে এই যে আদিবাসী জনগোষ্ঠী এবং ছিন্নমূল মানুষ এবং দরিদ্র সীমার নিচে যারা বসবাস করেন, তাদের কিন্তু কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি, যে কারণে তাদের যে স্বাভাবিক কাজকর্ম এবং জীবন হচ্ছে। এই প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় এখানে নওগাঁর সিভিল সার্জনের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে আকস্মিক এই শীত পড়ার পর থেকে আমরা যেটি লক্ষ্য করছি, ডায়রিয়া, আমাশয়, শ্বাসকষ্ট সহ শীতজনিত বিভিন্ন রোগ কিন্তু দেখা দিয়েছে। হাসপাতালে যেখানে প্রতিদিন আপনার 50 থেকে 100 জন রোগী আসতেন শীতজনিত রোগে, কিন্তু আমরা গত 15 দিন থেকে লক্ষ্য করছি সেই রোগীর সংখ্যা কিন্তু এখন বেড়ে 2 থেকে 300 হয়ে দাঁড়িয়েছে এবং আউটডোরে কিন্তু আরো প্রতিদিন 4 থেকে 500 রোগীকে কিন্তু এই শীতজনিত বিভিন্ন রোগের কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি যেটি পরামর্শ দিয়েছেন, শীতের কারণে তাদেরকে কিন্তু সকালে ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি বলেছেন যে শিশুদের বিশেষ করে তাদের গরম কাপড়ে ঢেকে রাখতে এবং বয়স্কদের বিশেষ করে গরম কাপড় পরে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম। কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বলছেন, ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের অভ্যন্তরীণ রাজনীতির শিকার তারা। এদিকে সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করা হয়েছে কুয়েট সিন্ডিকেটের জরুরি সভা। ছাত্রলীগ নেতাদের জেরা, অপমান, অবরুদ্ধ করে রাখা ও মানসিক নির্যাতনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় দোষীদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার সহ 4 দফা দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। 40 জন মানুষ যদি একজন সিঙ্গেল রুমের ভিতরে ঢুকে, সেখানে নিশ্চয়ই এটা আমরা স্বাভাবিক ঘটনা মনে করতে পারি না। যতক্ষণ পর্যন্ত তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষক সমিতি যে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন তারা কোনো একাডেমিক কার্যক্রমে থাকবেন না। অপরদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আদনান নাহিয়ান সেজান জানান, ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের সাথে তাদের পূর্ব নির্ধারিত বৈঠক ছিল, সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। স্টুডেন্ট রাজনীতি বলেন, কিংবা আপনি এটা টিচার্স পলিটিক্স বলেন, কিংবা আপনি অফিসার অ্যাসোসিয়েশনের পলিটিক্স বলেন, সব দিক থেকেই বিভিন্ন ধরনের পলিটিক্যাল গ্রুপ আছে। এখন প্রত্যেকেই আসলে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্যই আমাদেরকে ব্লেম করতেছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন হলো। তদন্ত কমিটির 2 জন অপারগতা প্রকাশ করেছেন। গতকাল সেই তদন্ত কমিটির একজন আমাকে মৌখিকভাবে বলেছে এবং আজকে সে লিখিতভাবে দিয়েছে সে তদন্ত কমিটিতে কাজ করতে পারবে না, অক্ষমতা প্রকাশ করছে এবং সভাপতিও একই কথা বলেছে।
গত 30 নভেম্বর দুপুরে নিজ বাসায় অসুস্থ বোধ করলে হাসপাতালে নেয়ার পথে মারা যান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং লালন শাহ হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ওটিটি প্ল্যাটফর্মে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচার বেআইনি। এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের কৈফিয়ত তলব করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে মোবাইল সেবা দেওয়ার জন্য। তাদেরকে কিন্তু এই ওটিটির মাধ্যমে কোনো অনুষ্ঠান সেটি করার জন্য তাদেরকে অনুমোদন দেওয়া হয়নি। তাই আমরা মনে করি যে এটি অবৈধভাবে এই যারা এই ওটিটির মাধ্যমে এই মোবাইল অপারেটররা যেটা করছেন সেটা অবৈধ। এটাকে বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি। তারা লাইসেন্স না নিয়েই এই ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করছে, সেখান থেকে উপার্জন করছে, কন্টেন্ট বানাচ্ছে এবং সেগুলো অনলাইনে প্রচার করছে, যেটি তাদের লাইসেন্সের শর্তভঙ্গ। আমরা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করব। আমরা টেলিকম মিনিস্ট্রি, বিটিআরসি এবং একই সাথে টেলিফোন কোম্পানিগুলোকে, মোবাইল অপারেটরদেরকে আমরা নোটিফাই করব। সাভারের চামড়া শিল্পনগরী বন্ধ হলে বেকার হয়ে পড়বে প্রায় 2 লাখ মানুষ। তাই বন্ধ না করে স্থানান্তর বা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি ট্যানারি মালিকদের। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ট্যানারি ব্যবসায়ীদের সাথে আলোচনার তাগিদ বিশেষজ্ঞদের। হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পরও ট্যানারি শিল্পের দূষণ অভিযোগ বন্ধ হয়নি। তাই সাভারে চামড়া শিল্পনগরী বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে সুপারিশের চিন্তা করছে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বন্ধের হুঁশিয়ারিতে শঙ্কায় পড়েছে ট্যানারি মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টরা। তারা বলছেন, হঠকারী এই সিদ্ধান্তে কাজ হারাবে এই শিল্পের সাথে জড়িত 2 লাখ মানুষ। আজকে যদি আপনি ট্যানারি বন্ধ করে দেন, কালকে আপনাকে চামড়া ইনপুট করি ফুড ফ্যাক্টরি গুলো আপনাকে চালাইতে হবে। আমার ট্যানারি বন্ধ করে দিলেন, আমার লাখ লাখ শ্রমিক আজকে বেকার হয়ে যাবে। তো এইগুলো সমাধান না। এটাকে আমরা ভালোভাবে কিভাবে চালাইতে পারবি, সেই ক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে সহযোগিতা করবে। দেশের অন্যতম রপ্তানিমুখী এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও একটি তদন্ত কমিটি গঠন করে শিল্পনগরীর মূল সমস্যাগুলো সমাধান করার পরামর্শ দিয়েছেন। তারা তাগিদ দিয়েছেন সরকার ও মালিক পক্ষকে একসঙ্গে কাজ করার। স্ট্রং টেকনিক্যাল টিম করে তার মাধ্যমে সুপারিশ নিয়ে যদি সরকার এভাবে আগায়, তাহলে আমার মনে হয় সবার জন্যই ভালো হবে। সেক্টরের জন্য বলে হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট হয়েছে, তাদের জন্য ভালো হবে। আশা করি সরকার এসব দিকে নজর রাখবেন। সাভারে চামড়া শিল্পনগরীতে দিনে 40,000 ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা 25,000 ঘনমিটার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কারখানার ইতিহাসে সর্বনিম্ন লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে উৎপাদনে যাচ্ছে নাটোর সুগার মিল। চলতি মৌসুমে 50,000 মেট্রিক টন আখ মাড়াই করবে কারখানাটি। এতে এবার আরও বড় ধরনের লোকসানের আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ। নাটোরের ভারী শিল্প কারখানার মধ্যে নাটোর সুগার মিল অন্যতম। উদ্বোধনের পর মাত্র 3-4 বছর লাভের মুখ দেখে কারখানাটি। এরপর থেকে নিয়মিত লোকসানে চলছে। এবার অন্য যে কোনো মৌসুমের চেয়ে আরও বেশি লোকসানের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কারণ এবার মাত্র 50,000 মেট্রিক টন আখ মাড়াই করবে কারখানাটি, যা কারখানার ইতিহাসে সর্বনিম্ন। আমরা ধারণা করছি এবার 50,000 মেট্রিক টন আখ মাড়াই করে আমরা 3,000 থেকে 3,500 টন চিনি করার এবারে আবার লক্ষ্যমাত্রা আমাদের আছে এবং আমরা সচেষ্ট আছি এটা করার জন্য। চাষিদের অভিযোগ, গত বছর আখ চাষের টাকা সঠিক সময়ে তারা পাননি। এতে এবার কম জমিতে আখ আবাদ করেছেন। যে আমরা যে আখ বিক্রি করি, টাকা পাতে পাতে আমাদের 1.5 বছর লাগে, টাকা পাই না। লেবারের কারণে, পুঁজির কারণে বাদ দিয়ে দিছি, কুশাল লাগাই না বাদ দিয়ে দিছি। 30 বিঘা মাটি কুশাল করতাম, পুঁজি পাই না, সমস্যা বেঁধে যায় ওইখানে। কারখানা কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে সুগার মিল বন্ধের আশঙ্কা থেকে আখের আবাদ কম হয়েছে। যে একটা দণ্ডায়মান আছে, এই একটা চাষিরা মিলে সরবরাহ করতে পারবে কিনা, নাটোর মিল চালু থাকবে কিনা, তো বছর কোনো উপকরণ দেওয়ার, চাষিদের যে আমরা কৃষি উপকরণ বিতরণ করি সেটা বিতরণ করার কোনো নির্দেশনা প্রথম দিকে ছিল না। ফলে চাষিদের মধ্যে একটা আতঙ্ক ছিল, যার কারণে চাষিরা আখ রোপণ অনাগ্রহী ছিল এবং তারা আখ রোপণ করেনি। গেল বছরের চেয়ে নাটোর সুগার মিলে এবার প্রায় 20,000 মেট্রিক টন কম আখ মাড়াই করা হবে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, সবচেয়ে কম লক্ষ্যমাত্রা নেওয়ার কারণ কি, আর এ নিয়ে সাধারণ শ্রমিকরা আসলে কি বলছেন এবং পরবর্তীতে লক্ষ্যমাত্রা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা আমাদের জানাবেন। আপনি যে বিষয়টি বলছিলেন যে পরবর্তীতে আকমারায় লক্ষ্যমাত্রা বৃদ্ধি করার কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা, এই বিষয়টা কিন্তু আসলে এখন আর সিদ্ধান্ত নেওয়ার মতন কোনো দিক নেই। কারণ এখন যে জমিতে যে পরিমাণ আখ আছে সেই আখটাই কিন্তু শুধুমাত্র মিল জনে দিতে পারবে। আসলে এর বাইরে নতুন করে এখন আখ উৎপাদন করে আখ দেওয়ার মতন কোনো পরিস্থিতি কিন্তু আসলে কৃষকদেরও যেমন নাই, তেমন মিল কর্তৃপক্ষ নেওয়ার মতন কোনো বিষয় নাই যে আসলে তারা এই আখটা নিতে পারবে। আর এই বছর আমরা যেটা দেখেছি যে আসলে মিলে কিন্তু সর্বনিম্ন, অর্থাৎ মিল এর প্রতিষ্ঠা লগ্নের পর থেকে কিন্তু এইবারই সর্বনিম্ন কম আখের লক্ষ্যমাত্রা নিয়ে মিলটা আজকে বিকেলে কিন্তু আসলে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মিলের উৎপাদন শুরু হবে। আর এই বিষয়টা যে নিয়ে যখন আমরা কৃষি কর্মকর্তাদের সাথে এবং মিল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটা বলছে যে আসলে এই বছরে যে উদাহরণটা তারা দিয়েছে যে শুধুমাত্র কিন্তু করোনার কারণে কৃষকদের কাছে তারা আখ নিতে পারবে কিনা, কৃষকরা আখ করবে কিনা, মিলটা বন্ধ হয়ে যাবে কিনা, এরকম একটা বিষয় যেরকম ছিল যে দেশের অধিকাংশ মিল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তারা আসলে কৃষকরা আখ করেনি, যার কারণে কিন্তু আসলে এবার মিলে আখ পাচ্ছে না। আর এর আগের বছরের যে উদাহরণটা তারা আমাদেরকে দিয়েছে যে আসলে করোনার কারণে তারা আখ কম পায়, মিলে কম আখ সরবরাহ হয়েছে, যার কারণে কিন্তু গত বছর মাত্র ৬৯,০০০ মেট্রিক টন আখ নিয়ে কিন্তু এই মিলটা যে চালু হয়েছিল। আর এবছর কিন্তু তার থেকে আরো ২০,০০০ মেট্রিক টন আখের লক্ষ্যমাত্রা কম নেওয়া হয়েছে, যা কিন্তু আসলে প্রতি বছর ১৯৮৫ সালের পর থেকে কিন্তু ১৯৮৫ সালে এই মিলটা চালু হওয়ার পর থেকে কিন্তু এখন প্রায় ৩৩ বছর ধরে কিন্তু আসলে লোকসানের দিকে আছে এই মিলটি। কিন্তু এই মিলটিকে আসলে যদি লাভের মুখ দেখানো যায়, এখানকার স্থানীয় যে মিল কর্মচারী আছে তারা কিন্তু বলছে আসলে এই শুধুমাত্র চিনি উৎপাদন করে এই মিল থেকে কিন্তু আসলে লাভের মুখ দেখা যাবে না। এই মিলকে লাভের মুখ দেখাতে গেলে এই মিল থেকে আরো বিভিন্ন পণ্য উৎপাদন করতে হবে। যেরকম আমাদের পাশেই আছে ডিস্টিলারি আছে, অন্যান্য প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের সাথে একটা সমঝোতা করে চুক্তি সই করে যে এই মিল থেকে আরো কিছু পণ্য উৎপাদন করা গেলে, র মেটেরিয়ালস তৈরি করা গেলে কিন্তু আসলে এই মিলটি লাভের মুখ দেখবে। আর এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে একসময় নাটোর সুগার মিলেও কিন্তু অন্যান্য পণ্য উৎপাদন করা হতো, হঠাৎ করে এটা কিন্তু আজ থেকে প্রায় ৩৩ বছর আগে যখন এটা বন্ধ হয়ে যায় তখন থেকে কিন্তু আসলে মিলের লোকসানের দিকটা এদিকে চলে আসে। আর এছাড়াও কিন্তু আরেকটা বিষয় আছে যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি, নাটোর সুগার মিলে কিন্তু আসলে প্রয়োজন শুধুমাত্র ২০০ থেকে ২৫০ এর মধ্যে কিন্তু শ্রমিক প্রয়োজন, কিন্তু বর্তমানে কিন্তু নাটোর সুগার মিলে মাস্টার হলে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার কাছে হয়তো ফিরে আসবো। নাটোর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বাপ্পি লাহিড়ী। বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষক। চলতি বছর হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় চাষাবাদের প্রস্তুতি নিয়ে খুশি কৃষকরা। আবহাওয়া বৈরী না হলে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলনের আশা করছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জের ১,৪৭০ বর্গ কিলোমিটার হাওর অঞ্চল জুড়ে চলছে বোরো আবাদের প্রস্তুতি। বীজতলা পরিচর্যার পাশাপাশি ধানের চারা রোপণের জন্য জমি তৈরি করছেন কৃষকরা। পুরো জেলায় বোরো আবাদ হলেও হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলায় ধানের উৎপাদন বেশি। তবে বোরো মৌসুমে পোকামাকড়ের আক্রমণ ও আগাম বন্যা নিয়ে শঙ্কিত থাকেন হাওরের চাষিরা। অবশ্য এবছর হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় সার্বিক প্রস্তুতিতে খুশি তারা। জ্বালা বড় হয়েছে, এখন আমরা জমির মধ্যে লাগানোর জন্য প্রস্তুত হইতাছি। জমির মধ্যে পানি টানি হিচ্ছে আইল কোটা লইয়া ভাও করতেছি। ৩০% জায়গার মধ্যে ধান ফালছি, ফালানির পরে আমি ৪ একর জমি চাষ করার উদ্যোগ নিছি এবং এই হাল কোটাও লইয়েছি। ১৭০ জমি করলে আমরা কমপক্ষে ৩০,০০০ টাকা খরচ হয়, ৩০ থেকে ৩৫,০০০ টাকা খরচ হয়। তা আমরা অনেক কষ্ট, তেলের দাম গেছে অতিরিক্ত বাড়িয়া, তেলের দাম বাড়িয়ে গেছে, তো আমরা কৃষক কি করে পারি। হাওড়া অঞ্চলে চাষিদের বোরো ধানের বীজতলা তৈরি সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা। কৃষকরা পূর্ণ উদ্যমে বীজতলা করছে, বীজতলা লক্ষ্যমাত্রার চেয়ে হয়তো একটু বেশি অর্জিত হবে। কৃষকদের প্রস্তুতির সাথে সাথে আমরাও তাদের সহযোগিতা অব্যাহত রেখেছি। চলতি বছর জেলায় ১,৬৪,৪৮৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভবদাহ সমস্যার স্থায়ী সমাধান রয়েছে পদ্মা নদীতে। নদী বিশেষজ্ঞরা বলছেন পদ্মার সাথে মাথা ভাঙাকে সংযোগ করে পানির প্রবাহ তৈরি করতে পারলে স্থায়ী সমাধান হবে। এর ফলে ভবদাহ এলাকার নদীগুলো নাব্যতা ফিরে পাবে, দূর হবে জলাবদ্ধতা।
ফারাক্কা বাঁধসহ বিভিন্ন কারণে পদ্মার পানি প্রবাহ কমেছে কয়েক দশক ধরে। পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মাথাভাঙ্গা, ভৈরব ও ভবদহ এলাকার নদীগুলো। উজানের পানির প্রবাহ না থাকার কারণে ভবদহ এলাকার নদীগুলোতে জোয়ারের সময় ভাটির পলিমাটি পড়ছে বেশি। পলি জমতে জমতে ৮০ দশক থেকে ভবদহ সমস্যা প্রকট হয়। বর্তমানে নদীর বেড লেভেল বিলের তুলনায় ২ থেকে ২.৫ মিটার উঁচু হয়ে গেছে। এতে শুকনা মৌসুমে বিলের পানি বের হতে পারছে না, তৈরি হচ্ছে জলাবদ্ধতা। একদিকে উপরের পানি প্রবাহ না থাকা, আর একদিকে কর্ডন পলিসি, যে কারণে সমুদ্রের পলি বিলগুলোতে না যেয়ে সেটা ভূমি গঠনের কাজে না লেগে সেটা নদীতে অবক্ষিত হয়েছে। নদী বিশেষজ্ঞরা বলছেন, উজানের পানির প্রবাহ চালু করা গেলে ভবদহ এলাকার নদীগুলোতে পলি পড়তে পারবে না। এতে বিলের পানি নদী দিয়ে বের হতে পারবে, দূর হবে জলাবদ্ধতা। মাথাভাঙ্গাকে আমরা আগের নদী প্রবাহে খনন করে পদ্মার সাথে এর সংযোগ দ্রুততর করতে পারতাম বা ব্যাপক প্রবাহ চালু করতে পারতাম, তাহলে এটির দ্রুত রিকভারি করার সম্ভাবনা ছিল। কৃত্রিম উপায়ে উজান থেকে পানির গতিশীল ধারা তৈরির মাধ্যমেও সমস্যার সমাধান সম্ভব, বলছে পানি উন্নয়ন বোর্ড। যেখানে পানি বের হওয়ার কোনো সুযোগ নেই, বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে পানিটা সেচ দিচ্ছি। একদিকে যেমন পানি কমতেছে, সাথে সাথে এই স্রোতে নদীর নাব্যতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ভবদহ সমস্যার সমাধান হলে সেখানকার ৫২টি বিলে মাছের পাশাপাশি ২ বার ফসল ফলানো যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার ভারতে ২ জনের দেহে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্ণাটকের ২ বাসিন্দার শরীরে এই ধরনের শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ২ রোগীর সংস্পর্শে আসা সব মানুষকে চিহ্নিত করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। ওই বাসিন্দা সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন। সাউথ আফ্রিকা থেকে শুরু হয়ে এ পর্যন্ত ২৫টি দেশে ছড়িয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। করোনা চতুর্থ ঢেউ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ দিচ্ছে জার্মানি। বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে, যারা টিকা নেয়নি শুধুমাত্র তাদের জন্য এই বিধিনিষেধ। তবে প্রয়োজন ছাড়া তারা বাড়ির বাইরে বের হতে পারবেন না। এমনকি তারা পরিবারের ২ জন সদস্য ছাড়া আর কারোর সাথে দেখা করতে পারবে না। যারা টিকা নিয়েছেন ও সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়েছেন তারা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে বাধ্যতামূলক করা হবে টিকা। যেসব এলাকায় সংক্রমণের হার বেশি সেসব এলাকার জনসমাগম হয় এমন জায়গা বন্ধ ঘোষণা করা হবে। দেশটিতে ফুটবল ম্যাচের মতো বড় আয়োজনগুলোতে সীমিত করা হবে দর্শক সংখ্যা। এদিকে ওমিক্রনের দ্রুত সংক্রমণে ইইউ এর স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েক মাসে করোনা আক্রান্ত রোগীদের অর্ধেকের বেশি হবে ওমিক্রনে আক্রান্ত। বিশ্বে করোনায় একদিনে ৭,০০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫২,৪৮,০০০। নতুন ৬,৬৩,০০০ রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৬,৪৩,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১,২২১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। নতুন শনাক্ত ৩৩,০০০। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে ১২০০ জন। নতুন করে শনাক্ত হয়েছে ১,১৬,০০০-এর বেশি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ১ জন এবং নিউ ইয়র্কে ৬ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। ব্রাজিলে ওমিক্রনের বিস্তার শুরু হলেও এটি রোধে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এদিকে করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারের ৮০০ গোলের অনন্য কীর্তি গড়লেন পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাইলফলক থেকে মাত্র ১ গোল পিছিয়ে আর্সেনালের বিপক্ষে মাঠে নামেন CR7। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটির ৫২ মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। ক্যারিয়ারে ১,০৯৭ ম্যাচ খেলে ৮০১ গোলের কীর্তি একমাত্র পর্তুগিজ সুপারস্টারের। এর আগে ব্রাজিলের কিংবদন্তি পেলের ৭৬৭ গোলের রেকর্ডের সাথে ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওকেও পেছনে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এদিকে রোনালদোর রেকর্ড গড়া পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ডে সাদামাটা শুরুতে বিপদ বাড়ায় মাইকেল ক্যারিকের শিষ্যরা। এমিলি স্মিথের গোলে এগিয়ে যায় আর্সেনাল। সমতায় ফিরতে রেড ডেভিলসদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। শততম ম্যাচ খেলা ব্রুনো ফার্নান্দেসের নৈপুণ্যে সমতায় ফেরে ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ইতিহাস গড়া গোলে দলকে এগিয়ে নেন CR7। মিনিট খানেক পর মার্টিন ওডেগোরের গোলে ব্যবধান 2-2 করে গানাররা। শেষ দিকে পেনাল্টি থেকে রোনালদোর গোলে 3 ম্যাচ পর জয়ে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ঢাকা টেস্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। চোট কাটিয়ে ঢাকা টেস্টে ফিরছেন সাকিব। সেক্ষেত্রে ইয়াসির রাব্বি একাদশে থাকবেন কি না তা নিয়ে অপেক্ষা। অভিষেক টেস্টের মিশ্র অভিজ্ঞতা রাব্বিকে সাহসী করছে। চট্টগ্রামের ব্যর্থতা ভুলে মিরপুরে ভালো করার প্রত্যয় টাইগারদের। চট্টগ্রাম টেস্টে বিপর্যয়, দলের হাল ধরতে 4 দিন ধরে ইনডোরে ঘাম ঝরিয়েছেন সাকিব। সিরিজ বাঁচানোর মিশনে সাকিবের অলরাউন্ড পারফরমেন্স খুব জরুরি। সাকিব ফেরায় দলের চেহারা বদলেছে, একই সঙ্গে একাদশেও আসবে পরিবর্তন। সাইফের অসুস্থতায় ওপেনিংয়ে অভিষেকের অপেক্ষায় নাইম মাহমুদুল। দুজনের লড়াইয়ে এগিয়ে নাইম। অবশ্য মধুর সমস্যা সাকিবের জায়গা নিয়ে। ঢাকা টেস্টের একাদশে 7 ব্যাটার আর 4 বোলার খেললে বাদ পড়বেন চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ইয়াসির। লম্বা সময় দলের সঙ্গে থাকলেও অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছিল না। অবশেষে ঘরের মাঠে স্বপ্ন পূরণ হয়েছে ইয়াসিরের। তবে ক্যারিয়ারের প্রথম টেস্টে হয়েছে মিশ্র অভিজ্ঞতা। আসলে তো একটু ভয় পেয়েছিলাম, কারণ মাথায় বল লেগেছিল আর পায়ে নামনেস আসছিল। তো সত্যি কথা বলতে একটু ভয়ে ছিলাম, কিন্তু আবার একটু কষ্ট পাচ্ছিলাম যে আমার ডেবু ম্যাচ, টিমকে একটু ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলাম কিন্তু শেষ করতে পারিনি। তো ইট ওয়াজ এ মিক্সড ফিলিং, আসলে ভয় এবং কষ্টের একটা মিক্সড ফিলিং। ইবাদত রাহিদের ব্যর্থতায় ঢাকা টেস্টে ডাক পড়েছে তাসকিনের। ফেরার মিশনে টাইগার সেন্সেশনকে দিতে হবে কঠিন পরীক্ষা। তাই শেষ মুহূর্তে লাইন লেন্থে নিয়ন্ত্রণ আনতে করেন কঠোর পরিশ্রম। বাংলাদেশ যখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে, পাকিস্তান তখন শতভাগ জয়ের মিশনে। আত্মবিশ্বাসে ভরপুর দলটা ঢাকা টেস্টে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে চায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়া জুড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা, আর শীত উপলক্ষে দেশটির সাইবেরিয়ান শহর নোভোসিবিরস্কে বেড়েছে সেখানকার ঐতিহ্যবাহী জুতা ফেল্ট বুটের চাহিদা। আর জুতার কারিগরেরা ব্যস্ত সে জুতা তৈরিতে। রাশিয়ান ঐতিহ্যবাহী সুন্দর এই জুতাগুলোর কারিগর হলেন সাইবেরিয়ান শহর নোভোসিরস্কের বাসিন্দা ইভান লাপিন। তিনি তার শহরের সীমানা ছাড়িয়ে পরিচিত গোটা রাশিয়াতে। ধারণা করা হয় গোটা শহরে তিনিই সর্বশেষ এই জুতার কারিগর। ইভানের জন্ম ও বেড়ে ওঠা এই শহরেই। 12 বছর বয়সে তিনি ঐতিহ্যবাহী ফেল্ট বুট তৈরি করা শিখেন। তিনি নোভোসিরস্কের কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিষয়ে পড়াশোনা করেন। একই সাথে তিনি ভেড়ার উল প্রক্রিয়াকরণের উপর একটি প্রতিবেদনও লিখেছেন। আমার একটি বড় লক্ষ্য রয়েছে, এই ঐতিহ্যটি হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে যা কিছু প্রয়োজন সবই করতে চাই আমি। তাছাড়া এই ফেল জুতা পরার শারীরিক উপকারিতাও আছে। 2009 সালে ইভান ফেল্ট বুট তৈরির একটি কোর্স করেন এবং 2010 সালে এই জুতা তৈরির কারখানা খুলেন। একই সাথে তিনি সেখানে প্রশিক্ষণও দেন। জুতাটি তৈরি করতে উল সংগ্রহ করে সেটি দিয়ে আগে একটি কাঠামো তৈরি করা হয়। এরপর একে গরম পানিতে ভিজিয়ে এবং আরও কিছু প্রক্রিয়াকরণের মাধ্যমে চূড়ান্ত রূপ দেয়া হয়। ইভান জানান, এক জোড়া বুট তৈরি করতে পুরো একটি দিন সময় লাগতে পারে। আমার এই জুতার সাথে একটি বিশেষ সম্পর্ক আছে। 3 বছর আগে এক দুর্ঘটনায় আমি হাঁটার শক্তি হারিয়ে ফেলি। এরপর পরীক্ষামূলকভাবে আমাকে এই জুতা পরানো হয়। 2 সপ্তাহের মধ্যে ফেল্ট জুতা আমার রক্ত সঞ্চালনে বেশ উপকার করে। আমি আমার পায়ের অনুভূতি ফিরে পেতে শুরু করি। ইভান আরও জানান, পুরো সাইবেরিয়াতে 9 জন ফেল্ট জুতা তৈরি কারিগর রয়েছেন। তবে নোভোসিরস্কে একমাত্র কারিগর ইভান। তার দোকান ক্রেতাদের কাছে অনেকটা জাদুঘরের মতো। এখানে রয়েছে 19 শতকে ফেল্ট জুতা তৈরিতে ব্যবহার করা যন্ত্রপাতি। ইভান আশা করেন ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য আজীবন টিকিয়ে রাখবে।
তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।